আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের 12 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ডাক শুনে ওরা হাঁটা থামালো। মুশফিক কটমট করে বলল, এই বুড়োটা তো আচ্ছা জ্বালাচ্ছে, দেখ তো ডাকছে কেন। মুশফিক গটগটিয়ে এ ঘরে এলো। খ্যাক করে বলল, কি হয়েছে কি? ভদ্রলোক মিনমিন করে বললেন, আমার ফোনটা বাজছে, তো কি নাচবো? তিনি অনুরোধ করলেন, না মানে একটু রিসিভ করে দিন না, মনে হয় আমার বউ ফোন করেছে, আসলে এরকম রাত করে কোথাও থাকিনি তো। মুশফিক ফোঁস করে উঠল, শালা একই নিজের বউ নেই, দুইয়ে মাথা গরম, আর এই বুইরা আছে তার রঙ্গ নিয়ে। একটু রিসিভ করে দিন না বাবা, না হলে ও চিন্তা করবে। মুশফিক নাক ফুলিয়ে ফোন বের করল পাঞ্জাবি হতে। কাজী সাহেব খুশিও হতে পারলেন না, চোখের সামনেই খট করে লাইন কাটল সে। রীতিমতো বাটন টিপে বন্ধ করে দিল। কাজী হতভম্ব হয়ে বললেন, এ কি? মুশফিক যুদ্ধজয়ী সৈনিকের ন্যায় বলল, এবার আর কেউ ডিস্টার্ব করবে না, এদিকে আমরাও চিন্তা করছি, ওদিকে তোর বউও করুক। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, বুঝলি? কাজী সাহেব থতমত খেয়ে বললেন, অ্যাঁ? মুশফিক আর জবাব দিল না, হেলে দুলে ও ঘরে গেল। ভদ্রলোক আহত ভঙ্গিতে বসে রইলেন, সাথে চেয়ে থাকলেন কোলের উপর থাকা ছোট্ট খাট্ট ফোনখানার পানে। শাফিন ক্ষণে ক্ষণে পুষ্পিতাকে দেখছে। ব্যাপারটা বুঝতে পেরে মেয়েটার সংকুচিত শরীর ভাঁজ হচ্ছে আরও। শাফিন ভ্রু কুচকে কুচকে অনেক কিছু ভাবল, জিভে ঠোঁট ভিজিয়ে আলগোছে তীব্র কাছে গিয়ে দাঁড়ালো। তারপর আস্তে করে ডাকল, বিট্টু। তীব্র জবাব তো দূর, তাকালো না। সে মুখ কালো করে বলল, এখনো রাগ করে আছিস? কি বলবি বল। থমথমে জবাব। শাফিন আরেকটু কাছে ঘেঁষে বলল, বলছিলাম যে ভুল করেছি সেটা তো আর শোধরানো যাবে না, আর এমনও নয় যে আমরা ওসব ইচ্ছে করে করেছি। এখন যা হচ্ছে সেটার একটা অন্যরকম রূপ দিলে হতো না? না মানে কাজী যখন আনা হলো বিয়ে পড়াতে, তখন ওনাকে খালি হাতে পাঠানো ঠিক হবে? তীব্র ফিরে চাইল এইবার। সরু নেত্রে শুধালো, মানে? তাকানোর ধরন দেখে উসখুসের মাত্রা বেড়ে এলো শাফিনের। আমতা আমতা করে বলল, না ভেবে দেখলাম যে এ ঘরে মেয়ে আছে, ও ঘরে কাজী আছে, আমরা তো বিষয়টাকে কাজে লাগাতেই পারি। ইঙ্গিত বুঝল তীব্র। নিষ্পৃহ কণ্ঠে বলল, নাহিদ যেভাবে ওর গার্লফ্রেন্ডের নাম ধরে কাঁদছে, তোর মনে হয় এখনও অন্য মেয়েকে বিয়ে করবে? শাফিন উদ্বেগ নিয়ে বলল, ওর কথা কে বলছে তাহলে? শাফিন মাথার পেছন দিক চুলকাতে চুলকাতে সলজ্জে জানালো, মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে, মাও তো কদিন ধরে পাত্রী দেখার কথা বলছিলেন, ইয়ে মানে এখন যখন সব হাতের নাগালে, বিয়েটা তো আমি করতেই পারি। তীব্র আশ্চর্য চোখে চাইল, পরপর দাঁত কিচে বলল, চর মনে হয় একটাতে হয়নি, আরেকটা খাবি? শাফিনের মিটিমিটি লাজুক হাসিটা মুহূর্তে মুছে যায়। তীব্রর রুষ্ট চাউনি দেখে সতর্ক কদমে ছিটকে দাঁড়ায় দূরে। ওই খসখসে পাথুরে হাতের মার খাওয়ার ইচ্ছে ফের নেই। ঠোঁট ফুলিয়ে বলল, ভালো লাগে না, তুই সবসময় আমার সাথে এমন করিস। তীব্র চোখ পাকালো, ফোট এখান থেকে। শাফিনার কথা বাড়ালো না, দুঃখপ্রদ মন নিয়ে ফিরে গেল স্থানে। পুষ্পিতা একটু পরপরই ওদের দেখছিল, বুকের মধ্যে ঢিপঢিপে কম্পন। সেই লুকোনো দৃষ্টি যখন বাঁক নিল তীব্রর দিক, মেরুদণ্ড শটান হল অমনি। মানুষটার আবিল অক্ষিপট এদিকে, তার ওপর নজরে নজর মিলতেই কিঞ্চিত থতমত খেল সে। সেকেন্ডে তড়িৎ বেগে চিবুক নামিয়ে আনল গলায়। তীব্র সম্পূর্ণ সিগারেট শেষ করে উঠে দাঁড়ালো, শেষটুকু জানলা দিয়ে বাইরে ফেলল। তার দীর্ঘদেহী কালো অবয়ব প্রদীপের আলোতে বিম্ব তুলল দেয়ালে। পুষ্পিতা আশঙ্কায় সিটিয়ে আসে, লোকটা ওইভাবে তাকিয়েছিল, এখন আবার ওর দিকেই আসছে না তো? তীব্রর জুতোর শব্দ শোনা যায়, তবে পুষ্পিতার নিকট নয়, বন্ধুদের কাছে গেল সে। চাউনি নামিয়ে শুধু লম্বা পদযুগল দেখল পুষ্পিতা। স্বস্তির শ্বাস বেরিয়ে এলো বক্ষ চিরে। ওদিকে চল, কথা আছে। নাহিদের কামরায় ঢুকল তীব্র, বাকিরা পেছনে গেল। ফটাফট মাথা তুলল পুষ্পিতা, উৎসুক চোখে নিরীক্ষণ করে নিশ্চিত হলো ওদের প্রস্থান। ঘর ফাঁকা, কেউ নেই, পালানোর এটাই উপযুক্ত সময়। ঝটপট উঠতে যাবে, হঠাৎই আরমান এলো সেখানে। কথাবার্তা না বলে সেই চেয়ারে গিয়ে বসল। পুষ্পিতা বুঝে গেল তাকে পাহারা দিতেই আসা, পালানোর আর হলো না। নিহত ভঙ্গিতে বসে রইল আবার। মেয়েটাকে ফেরত দিয়ে আসতে হবে। মিরাজ সচেতন গলায় বলল, যাব? কোনো ঝামেলা হলে? ঝামেলা যাতে না হয় সেভাবে যেতে হবে। আর হলেও বা, চিন্তা নেই, আমি আছি। মুশফিক মাথা হেলিয়ে বলল, আমিও তাই ভাবছিলাম, শুধু শুধু একটা মেয়েকে আটকে রেখে তো লাভ নেই। শাফিন ছোট কণ্ঠে বলল, আমার প্রস্তাবটা রাখতে পারতি। তীব্র চোখ গরম করতেই ব্যস্তভাবে বলল, ঠিক আছে ঠিক আছে, সকাল হলে আমি নিজে গিয়ে দিয়ে আসব। তীব্র হাসল, বিদ্রুপ করে বলল, তুই? বিড়ালের কাছে কেউ মাছ পাহারা দেয় শুনেছিস? মিরাজ মুশফিক ফিক করে হাসল। শাফিন ঠোঁট ওল্টায়, আমি অতটাও খারাপ নই। তীব্র ঘোষণা দিল, মেয়েটাকে আমি পৌঁছে দেব, আর সেটা সকালে নয়, এক্ষুনি। ওরা হতচেতন হয়ে চাইল। মুশফিক বলল, এক্ষুনি? এখন কিভাবে? বাইরে ঝড় বৃষ্টি। থাক,
যেহেতু মস্ত বড় একটা ব্ল্যান্ডার করেইছি, ওটাকে সারা রাত আমাদের সাথে রাখা ঠিক হবে না। দ্বিরুক্তি করল না কেউ। সায় মিলিয়ে বলল, আচ্ছা, যা ভালো বুঝিস। নাহিদ কান্না থামালো সহসা, হুলস্থুল বাড়িয়ে বলল, আমিও যাব। মিথিলা। এটুকুতেই মিরাজ ধমকে ওঠে, চুপ, তোর মিথিলার গুষ্টি কিলাই শালা। রাত বাজে 1টা, মিথিলা বসে আছে এখনো? মুশফিক বলল, হ্যাঁ আছে তো, এক বাটি পায়েস নিয়ে আছে, ও গেলেই বলবে, নাও বাবু খাও। আহাম্মক কোথাকারে, ভালোবাসলেই যখন একটা ভালো মেয়েকে বাসতি। কি পেয়েছিলে ওই মেয়ের ভেতর, কি লোভী! শুনলাম তো সব, বিয়ের রাতেও বয়ফ্রেন্ডের থেকে আংটি নিতে নাচতে নাচতে আসতে চায়। যত্ত সব। নাহিদ ভেজা গলায় বলল, তোরা এখন আমাকে নিয়ে মজা নিচ্ছিস তাই না? নিবিই তো। কখনো কি কাউকে ভালোবেসেছিস নাকি? সব তো করিস নষ্টামি। মুশফিক তেতে ওঠে, নাহিদ মুখ সামাল। অর্ধপথে তীব্র আটকে দেয়, আহ থামবি তোরা। মুশফিক থামল, তবে চেহারায় নাহিদের প্রতি পরিষ্কার বিরক্তি। তীব্র বেরিয়ে আসে। আরমানের বাবা প্রবাসী। 2 দিন হল মা বড় বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছেন। ওকে শুধালো, তোদের বাড়ি তো আপাতত ফাঁকা? হ্যাঁ। তাহলে ওকে, নাহিদকে ইশারা করে বলল, 2 দিন তোর কাছে রাখ। এই অবস্থায় ওকে একা ছাড়া ঠিক হবে না। আরমান মাথা দোলালো, আচ্ছা। ততক্ষণে নাহিদ ব্যতীত বাকি 3 জন কামরায় এসে দাঁড়ালো। পুষ্পিতা গুটিসুটি মেরে থাকলেও কান সজাগ করে রেখেছে। তাকে নিয়ে কোনো পরিকল্পনা কি না সেসবের নীরব গোয়েন্দাগিরি, অথচ বিফল সে। মুশফিক আর নাহিদির উচ্চবাচ্যের কলহ ব্যতীত কিছুই শোনেনি। তীব্র তাকালো ওর দিকে, কিছু বলতে গিয়ে থামল। প্রহেলিকার ন্যায় অদ্ভুত দেখালো মুখশ্রী। তার বাক্য নিঃসরণের প্রবণতা দেখেই বন্ধুরা উৎসুক চেয়ে থাকে, বিশেষ করে শাফিন। তার দৃষ্টি সন্দিহান, চেহারায় হিসেব কষার প্রবল প্রতাপ। তীব্রর প্রশস্ত বক্ষপট ক্ষুদ্র প্রশ্বাসে ওঠানামা করল। পরপর স্বভাবসুলভ রুক্ষ গলায় বলল, তোকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, নেমে আয়। পুষ্পিতা থমকে চমকে মাথা তুলল। অত্যধিক বিস্ময়ে বিমূঢ় হয়ে চেয়ে লইল মুখের দিক। কৃষ্ণকায় নেত্রদয়ের বিস্মিত দৃষ্টি ভেতরটা কেমন আঙ্গারের ন্যায় জ্বালিয়ে দেয় তীব্রর। খুব দ্রুত চোখ সরায় সে। শুধু পুষ্পিতা নয়, আরও 4 জোড়া চোখ নিষ্পন্দ হল তৎক্ষণাৎ। শাফিন, মিরাজ, মুশফিক, আরমান হতবাক, বিভ্রান্ত। ওমন নজরগুলি তীব্রর অস্বস্তি বাড়ায়। ঘাড় বাঁকায় সে। কপাল কুঁচকে বলে, এভাবে কি দেখছিস? নড়ে উঠল ওরা। চোখে মুখে বিভল ছাপ ধরে রেখে একই সাথে একবার ডানে একবার বামে মাথা নাড়ল। তীব্র দৃষ্টি সরাতেই ফোঁস করে শ্বাস ফেলল সবাই। একে অপরকে দেখল। সমস্বরে ব্যথিত আওড়ালো, এখনো তুই? তীব্রর এতটুকু আয়ুষ্কালীন ইতিহাসে তুমি শব্দটি বিরল। আপনির তো কোনো জায়গাই নেই, তাও আবার মেয়েদের বেলায়। একমাত্র বয়স্কা নারী ব্যতীত এই সম্মানীয় সম্বোধন তার জিভ থেকে খসে না। স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গাতেই তীব্র অত্যধিক ডানপিটে আর বাউন্ডুলে ছিল। ক্লাসে যেত কম, কামাই করত খুব। আহামরি ছাত্র তো ছিলই না কখনো। মারামারি তার দৈনিক রুটিন। নিয়ম মাফিক পড়াশোনা না করলেও নিয়ম করে ওইটুকু করত, সাথে চূড়ান্ত খোঁজচুড়ে। মেয়েরা ভয়ে কথা তো দূর, পাশও মারাত না। তীব্র যেদিন ক্লাসে ঢুকবে সেদিন হেড অফিসে মুখ দেখানো বাধ্যতামূলক যেন। সপ্তাহের অন্তত একটা দিন হলেও জামশেদ তালুকদারকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে হাজিরা দিতে হতো। ভদ্রলোক তখনও মন্ত্রিত্ব পাননি, তবে রাজনীতির বেশ দাপুটে নেতা ছিলেন। তার টাকার গরম, ক্ষমতার গরমে কর্তৃপক্ষ কথাবার্তায় বিষয়টা মিটমাট করত। কিন্তু তীব্রকে দমানো দুঃসাধ্য। 19 থেকে 20 ঘটলেই তার হাতাহাতি শুরু। সে যেবার ফ্রেশার হয়ে ভার্সিটিতে পা রাখল, র‍্যাগ দিতে আসা সিনিয়র ছেলের সঙ্গে ঝামেলা বাঁধে। তর্কের এক পর্যায়ে তীব্র খেই হারিয়ে ঘুষি মারল নাকে। সকলকে ভরকে দিয়ে ছেলে মাঠেই জ্ঞান হারালো তাতে। সেই থেকে তীব্রকে র‍্যাগ দেওয়ার নাম ভুলে গেল বাকিরা। সুতনুকে লাইন মারতে তো দূর, হেঁটে গেলেও মেয়েরা তাকায় না অবধি। ভার্সিটি জুড়ে নাম ছড়ালো মারকুটে বিট্টু। ধীরে ধীরে তার স্বভাবের মিরাজ ওদের সঙ্গে আলাপ হল, বন্ধুত্ব বাড়ল। যদিও শাফিনের সঙ্গে সখ্যতা কলেজ থেকে। তাদের প্রত্যেকের পছন্দসই বরাদ্দকৃত বেঞ্চ ছিল, যেখানে কারও বসা নিষেধ। ডিপার্টমেন্টের টপ ছেলেটাও জায়গা পেত না সেখানে। কেউ বসলেও তীব্ররা ক্লাসে ঢোকা মাত্র বেঞ্চ হুলস্থুল বাঁধিয়ে ফাঁকা করত। তীব্র মনে মনে হাসত তখন। এই যে সবাই ওকে আতঙ্ক হিসেবে নেয়, এ যেন ভীষণ মজার। মেয়েদের মধ্যেকার ভীতি সে, এটাও মজার। তীব্র পুরোদস্তুর স্ফূর্ত চিত্তে উপভোগ করত সেসব। মেয়েদের সঙ্গে তার আলাপের ঘটনা দুষ্প্রাপ্য।
একেবারে কর গুণে সঠিক সংখ্যা বলে দেওয়া যায়। যতটুকু কথা বলে তাতে না ভদ্রতা থাকে না সভ্যতা। তামাটে ঠোঁটের ডগায় সর্বদা তুই তোকারির হাজিরা। বন্ধুরা এতদিন অভ্যস্ত ছিল এসবে, কিন্তু পুষ্পিতার ব্যাপারটা নিয়ে ছোট মনে একটু আশা বেঁধেছিল আজ। তীব্র যেভাবে চেয়েছিল ওর দিক, তারা ধরেই নিয়েছিল মেয়েটিকে বন্ধুর মনে ধরেছে। অথচ সেই একই রকম খড়খড়ে ব্যবহার দেখে হতাশ তারা। ভাবি পাওয়ার অলিক প্রত্যাশায় বেঁধে থাকা বুকটা ভেঙে খান খান হল নিমিষে। সাফিন পল্লব ঝাপটাল। তীব্রর চেয়ে থাকা আবার বিয়ের কথা শুনে চোটপাট করায় সে মোটামুটি নিশ্চিত হয়েছিল ওর মনে প্রেমের ঘণ্টা বেজেছে। কিন্তু এটা কি হল? আশ্চর্য, এ অতীব আশ্চর্য। এত সুন্দর মেয়ে দেখেও যার মন গলল না, তাকে এখন প্রিন্সেস ডায়না এনে দিতে হবে। মনক্ষুণ্ণ বেশ দীর্ঘশ্বাস ফেলল। ওমন তালগাছের মতো দাঁড়িয়ে দেখেই তীব্র সজোরে ঝাড়ি মারল। তোরা চোখের সামনে থেকে সরবি? যাচ্ছি যাচ্ছি বলেই চটপটে কদমে ঘর ছাড়ল চারজন। নিরাশ বেশে এসে বসল কাজীর পাশে। তীব্র গম্ভীর নয়, কঠোর, চুপচাপ নয়, রূঢ়। হয় না যারা ভালো কথা বললেও ধমকের ন্যায় শোনায়? বাচনভঙ্গি শ্রুতিকটু, নম্রতা ঠিক আয়ত্তে নেই। পুষ্পিতার অক্ষিপটে অবিশ্বাস, ভরসা হচ্ছে না কান দুটোকে। সত্যি শুনেছে তো? লোকটা ওকে বাড়ি দিয়ে আসার কথা বলল। এমনও হয়, ভুলবশত তুলে আনলেও হাতে একটা জ্বলন্ত জ্যান্ত মেরে পেয়ে কে ছেড়ে দেয়? তার ফেলফেলে চাউনি তীব্রর মনে ধরল না। রুষ্ট হয়ে বলল, এই মেয়ে, নামতে বললাম তো। তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।